কয়েকজন বোকাশোকা মানুষ, সমাজের চোখে যারা অকর্মার ঢেকি, একটা কাজও যারা ঠিকঠাকভাবে করতে পারে না। ঘটনাক্রমে এরকম কয়েকজন মানুষের মাঝে চলে আসে অবিশ্বাস্য সুপার হিউম্যানের পাওয়ার। তাদের এই ক্ষমতার উৎস খুঁজতে গিয়ে বেরিয়ে আসে এক সিক্রেট ল্যাবের ভয়াবহ সত্য। হাজারো অবুঝ শিশুর মৃত্যুর অভিশাপে কলঙ্কিত ল্যাবটা নিয়ন্ত্রণ করে একজন বদমাশ বিজ্ঞানী এবং তার অধীনে থাকা কয়েকজন নৃশংস সুপার হিউম্যান, যাদের রুখে দিতে লড়াইয়ে নামে বোকার দল। তারা কি নিজেদের দায়িত্ব পালন করতে পারবে, নাকি ক্ষমতার অন্ধত্বে পৃথিবীকে নিয়ে যাবে ধ্বংসের দ্বার প্রান্তে? আসুন দেখে আসি কয়েকজন বোকার অদ্ভুত ক্ষমতা পাওয়ার গল্প, দ্য ওয়ান্ডারফুলসের এক্সপ্লেনেশন। আন চেনি একজন মেয়ে, বয়স 27 বছর, তবে ম্যাচুরিটি জিনিসটা তার ভেতরে নেই। এখনও সে বাচ্চাদের মতোই আচরণ করে। পড়াশোনায় কখনো মনোযোগী ছিল না বলে চাকরি বাকরিও জোটাতে পারেনি। অবশ্য ছোটবেলা থেকে বিভিন্ন অসুখের সাথে যুদ্ধ করেই সে টিকে আছে। তবে অসুখ এখনও তার পিছু ছাড়ছিল না। চেনি পেঁয়াজ কাটছিল, হঠাৎ নাক দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে পেঁয়াজটাও ভিজে যায়। এরকম সিচুয়েশনের সাথে চেনি পরিচিত, তাই সে ডাক্তারের কাছে যায় এবং জিজ্ঞেস করে সে আরেকবার সার্জারি করবে কিনা। ডাক্তার জানায়, কনজেস্টিভ হার্ট ফেইলিওরের কারণে তোমার হার্ট এতটাই দুর্বল হয়ে গেছে যে সার্জারির ধকল তোমার শরীর নিতে পারবে না, মানে তুমি অল্প দিনের ভেতরেই মারা যাবা। কি মামা, রাগ করলা? চেনি রিয়েলিটি অ্যাকসেপ্ট করে চেম্বার থেকে বেরিয়ে আসে। রাস্তায় হাঁটার সময়ে সে নিজের ভাগ্যকেই বারবার দোষারোপ করছিল। এই সময় আবার একজন আধ্যাত্মিক টাইপের মহিলা চেনিকে ডেকে তাকে চার্চ অফ ইটারনাল সালভেশনের একটা লিফলেট ধরিয়ে দিয়ে বলে, আগামী 31শে ডিসেম্বর 1999 তারিখে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তবে যারা অমুক প্রতীকে ভোট দেবে তারা অমর হয়ে যাবে এবং জান্নাতের টিকিট পাবে। এটা শুনে চেনি খেপে যায়। যে মানুষটা অল্প দিনেই মারা যাবে তার সামনে অমরত্বের গল্প করা রসিকতা ছাড়া কিছুই না। চেনি চিৎকার চেঁচামেচি শুরু করে এবং বলে, যারা পৃথিবী ধ্বংসের আগেই মারা যাবে তারা কিভাবে পৃথিবীর ধ্বংস দেখবে? এক্ষেত্রে তো তাদেরকে এই দৃশ্য দেখা থেকে বঞ্চিত করা হলো। সে মহিলাকে বলে, আপনার ঈশ্বরকে বলেন কিয়ামত এগিয়ে নিয়ে আসতে, তাহলে আরও অনেকেই সেটা দেখতে পাবে। মহিলা বুঝতে পারেনি চেনি এতটা বেঁকে বসবে, তাই সে আমতা আমতা করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। মহিলা চলে যাবার পরেও চেনি কিছুক্ষণ পাগলের মতো চিৎকার চেঁচামেচি করে অবশেষে রাস্তার পাশে সিঁড়িতে বসে কাঁদতে শুরু করে। তখন একটা বাচ্চা ছেলে আইসক্রিম খেতে খেতে চেনির কাছে এসে বলে সে কখনো এরকম আইসক্রিম দেখেছে কিনা। চেনি বাচ্চাটার হাত থেকে আইসক্রিম কেড়ে নিয়ে সেটা খেয়ে ফেলে বলে, এই বলে সে উঠে চলে যায়। আইসক্রিম খেয়ে নেওয়ায় বাচ্চাটা ভ্যা করে কাঁদতে শুরু করে। বাচ্চাটার কান্না দেখে সিটি অফিসের একজন স্টাফ উন জিয়ং এগিয়ে এসে বাচ্চাটাকে একটা ললিপপ দিয়ে কান্না থামায়। এ সময় তার সিনিয়র এক কলিগ চেনিকে দেখিয়ে বলে, ওকে সবাই শহরের ভাঙা ট্রেন বলে ডাকে, কারণ ওর মাথার ঠিক নেই। ওর দাদি কিম জিয়ন বক একটা খাবারের হোটেল চালায়। সে উন জিয়ংকে চেনির থেকে দূরে থাকতে বলে, কারণ ভদ্রতা সামাজিকতা বলে ওর মাঝে কিছুই নেই। উন জিয়ং কিছুক্ষণ চেনিকে পর্যবেক্ষণ করে দেখে চেনি সত্যি মানুষের সাথে পাগলের মতো উল্টাপাল্টা আচরণ করছে। যাই হোক, এদিকে রাতের বেলা একজন লোক ময়লার ভাগাড়ে গিয়ে বিক্রি করার মতো জিনিস কালেক্ট করছিল। ঘুটঘুটে রাত, প্রবল বৃষ্টি হচ্ছিল, তবুও জীবিকার তাড়নায় সেই নোংরা জায়গায় গিয়েছিল। তার একটা ভাঙা সাইকেলের দিকে নজর পড়লে সে সাইকেলটা কাদামাটির ভেতর থেকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু এটা শক্তভাবে গেঁথে গিয়েছিল বলে সে জোরে টান দিতে গিয়ে পা পিছলে উল্টে পড়ে যায়। সে যে জায়গাটাতে পড়ে সেখানে বেশ খানিকটা পানি জমেছিল। পানিটা খুবই নোংরা এবং দুর্গন্ধযুক্ত। সে খেয়াল করে একটা ড্রেনেজ পাইপ দিয়ে তরল জাতীয় পদার্থ এসে এই জায়গায় মিশছে। এরই মধ্যে সে শরীরে কেমন জ্বালা অনুভব করে। কানের কাছে অস্বস্তি লাগলে সে কানে হাত দিতেই কানটা খুলে চলে আসে। তার হাতও কেমন অস্বাভাবিক রিয়াকশন শুরু করে। কয়েক মুহূর্তের ভেতরেই সে নিজের ওপরে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং ছটফট করে নিথর হয়ে যায়। পরের দিন সকালে সিটি অফিসে সাংমো নামের একজন আধবুড়ো লোক কিছু অভিযোগ নিয়ে আসে। তার মতে শহর থেকে অনেকে গায়েব হয়ে যাচ্ছে, তাদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। তার ধারণা কাজটা কোনো সিরিয়াল কিলার করছে। সে একটা গ্রুপ ফটো থেকে পার্ক ইয়ংসিক নামের একজনের ফটো দেখিয়ে বলে, গত 2 সপ্তাহ আগে সে মিসিং হয়ে গেছে। সাংমো আরও একজনের ফটো দেখিয়ে বলে, এর নাম কিম বংপাল, সেও একইভাবে গত সপ্তাহে মিসিং হয়ে গেছে। সিটি অফিসের সিভিল সার্ভেন্ট বলে, ওরা হয়তো কোথাও চলে গেছে। তবে সাংমো জানায় বংপাল তার কাছ থেকে 5,000 টাকা পাবে। বংপাল যে টাইপের লোক, সে পাওনা টাকা না নিয়ে কোথাও যাবে না।
সিভিল সার্ভেন্ট সাংমোকে থানায় গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করতে বলে, তবে সাংমো জানায় পুলিশ ওদের কথা শোনে না, তাই সে সিটি অফিসে এসেছে। কারণ সিটি অফিসের কাজই হলো নাগরিক সুবিধা এবং প্রশাসনিক অধিকার নিশ্চিত করা। এরই মধ্যে আবার সন গিয়ং হুন নামের একজন লোক অভিযোগ নিয়ে আসলে তাকে দেখা মাত্রই স্টাফেরা অস্থির হয়ে পড়ে। আসলে এই লোকটা প্রায় বিভিন্ন অভিযোগ নিয়ে আসে। কখনো মাছের স্কেচ এঁকে এনে বলে মাছগুলো নাকি সাইজে অনেক বড় হয়ে যাচ্ছে, যেটা জেনেটিক্স মিউটেশনের কারণে ঘটছে। আবার কখনো পাখির স্কেচ এনে বলে সেগুলো এলিয়েনের মতো আচরণ করছে। এরকম অদ্ভুত অভিযোগের কারণে তাকে পাগল ভেবে সবাই এড়িয়ে যাবার চেষ্টা করে। তো আজকেও যেহেতু গিয়ং হুন এসেছে, তাই তাকে ডিল করার জন্য উনজিয়ংকে দায়িত্ব দেওয়া হয়। গিয়ং হুন উনজিয়ংকে ময়লার ভাগাড়ের ফটো দেখিয়ে বলে সে আগেও একবার কমপ্লেন করে গেছে, জায়গাটাতে সবাই অপরিকল্পিতভাবে ময়লা ফেলছে। উনজিয়ং যেটা চেক করে জানায় তারা ওখানে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে যাতে কেউ ময়লা না ফেলে। গিয়ং হুন তখন রেগে বলে এসব সাইনবোর্ডে কোনো লাভ হবে না, ডিরেক্ট অ্যাকশন নিতে হবে। উনজিয়ং আবারও ডেটা চেক করে দেখে ওটা একটা প্রাইভেট প্রপার্টি, তাই এর বেশি তারা কোনো পদক্ষেপ নিতে পারবে না। এবার গিয়ং হুন আরও ক্ষেপে যায় এবং সিনিয়র অফিসারদের কাছে ইভেন্ট ডিরেক্টরের কাছে পর্যন্ত অভিযোগের হুমকি দেয়। তবে উনজিয়ং ঠান্ডা মাথায় ব্যাপারটা হ্যান্ডেল করে এবং বলে এখানে তো অনেকগুলো অফিসার এবং ডিরেক্টর আছে, এদের ভেতরে সে কাকে অভিযোগ করবে। এবার গিয়ং হুন হকচকিয়ে যায়, কারণ সে তো অফিসারদের কাউকেই তেমন চেনে না। তো তাদের এই বাকবিতণ্ডার দৃশ্য মিসিং অভিযোগ জানাতে আসা সাংমো দেখছিল। অফিসের ব্রেক পিরিয়ডে উনজিয়ং বাইরে বসে নাস্তা খাচ্ছিল। তখন সাংমো উনজিয়ংকে বলে তার কথায় কেউ গুরুত্ব দিচ্ছে না ঠিকই, তবে এরকম ঘটনা সে আগেও ঘটতে দেখেছে। 20 বছর আগেও ঠিক এভাবেই বাচ্চা এবং বৃদ্ধরা গায়েব হয়ে গিয়েছিল। উনজিয়ং যেহেতু এই অঞ্চলের না, তাই সে এই ইতিহাস জানতো না, তাই লোকটা তাকে ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে দেখতে বলে চলে যায়। তবে সাংমোর উনজিয়ংকে এগুলো বলার অন্য উদ্দেশ্য আছে, সেটা পরে জানা যাবে। তো এরপরে সাংমো বাড়ি ফিরতেই সেই লিফলেট বিতরণ করা মহিলা তার কাছে এসে চার্চের লিফলেট দিলে সে রেগে সেটাকে দুমড়ে মুচড়ে ফেলে দেয়। ঠিক তখনই সে খেয়াল করে দুমড়ানো কাগজটা শূন্যে ভাসছে। শুধু তাই না, ঘরের অন্যান্য জিনিসপত্র শূন্যে ভাসছিল। মহিলাদের সাথে থাকা লোকেদের ভেতরে ছদ্মবেশী একজনের এই টেলিকাইনেসিস কিংবা গ্র্যাভিটি কন্ট্রোলের পাওয়ার ছিল, যার মাধ্যমে সে হাতের ইশারায় সবকিছু শূন্যে ভাসিয়ে তুলছিল। এই দৃশ্য দেখে লোকটা একদম হতভম্ব হয়ে যায়। এদিকে চেনি তার দাদির কাছে গিয়ে টাকা চেয়ে বলে সে ঘোরাঘুরি করতে যাবে, তবে তার দাদি টাকা দেবে না বলে জানিয়ে দেয়। তখন চেনি চিৎকার চেঁচামেচি করে বলে টাকা কি তুমি কবরের সাথে করে নিয়ে যাবা? কত টাকা তো তুমি দানও করে দাও, তাহলে আমাকে দিতে সমস্যা কোথায়? দাদি বলে যে টাকার মর্ম বোঝে না, টাকা ঠিকঠাক ইউজ করতে পারে না, তাকে সে টাকা দেবে না। চেনি রাগ করে বলে ফেলে কতদিনই বা বাঁচবো, মরার আগে তো অন্তত আমার লাইফটা এনজয় করতে দাও। এই কথাটা শুনে দাদি চমকে ওঠে এবং চেনিকে জিজ্ঞেস করে ডাক্তার খারাপ কিছু বলেছে নাকি। চেনি আপাতত দাদিকে কিছুই বলে না। সে আরও কিছুক্ষণ ঝগড়া করে বাড়ি চলে যায়। বাড়ি ফিরে সে পিগি ব্যাংকটা ভেঙে দেখে ভেতরে অল্প কিছু টাকাই আছে। তবুও সে বিভিন্ন দেশের এবং জায়গার কাটিং ক্লিপবোর্ডে জমিয়ে ভাবতে থাকে কোন জায়গায় ঘুরতে যাবে। অ্যাটলিস্ট স্বপ্ন দেখতে বা দোষ কি। তো এরপরে সে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিল। তখন তার বন্ধু এবং রেস্টুরেন্টের স্টাফ কাং রবিনের সাথে দেখা হয়ে যায়। রবিন চেনিকে জিজ্ঞেস করে দাদি তাকে টাকা এবং ঘুরতে যাওয়ার পারমিশন দিয়েছে কিনা। চেনি জানায় ওই কঞ্জুস মহিলার হাত থেকে কি আর টাকা বের হয়। চেনি রবিনের কাছে কিছু টাকা ধার চাইলে সে জানায় তার কাছে টাকা নেই। ঘরের ছাদ দিয়ে পানি পড়তো, তাই সে ছাদ রিপেয়ার করতে সব টাকা ফুরিয়ে ফেলেছে। চেনি অবাক হয়ে বলে রবিন ভাড়া বাড়িতে থাকে, তাই ছাদ রিপেয়ার করে দেওয়ার দায়িত্ব বাড়িওয়ালার। সে কেন পাকনামি করে ছাদ রিপেয়ার করতে গেছে। রবিন জানায় বাড়িওয়ালার ছাদ রিপেয়ার করে দিতে আরও 1 মাস লেট হবে। ততদিন সে কষ্ট করতে পারছিল না বলে নিজের টাকায় সারিয়ে নিয়েছে। তো চেনি বুঝতে পারে রবিনের কাছে সে 1 টাকাও পাবে না, তাই সে চলে যাচ্ছিল। তখন রবিন থামিয়ে জিজ্ঞেস করে টাকা ছাড়া সে ঘুরতে যাবে কিভাবে। চেনি কনফিডেন্সের সাথে বলে এখন তার কাছে টাকা না থাকলেও আগামীকাল তার কাছে 5 কোটি টাকা থাকবে। এই বলে চেনি রহস্যময় হাসি দিয়ে চলে যায়। এরপর সে সুপার শপে গিয়ে ট্রিপের জন্য জিনিসপত্র কিনছিল। একই শপে এ সময়ে উনজিয়ংও কেনাকাটা করছিল। চেনি দুটো ছুরি কিনে সামনের দিকে যাচ্ছিল। তখন উনজিয়ংয়ের সাথে তার ধাক্কা লেগে যায়। এতে দুজনেরই কিছু জিনিসপত্র পড়ে যায়। একে তো চেনি ছুরি কিনছিল,
আবার সে এমন ড্রেস পরে আছে যাতে কেউ তাকে সহজে দেখে চিনতে না পারে। তাই উনজিয়ংয়ের চেনির ওপরে সন্দেহ হয়। আবার উনজিয়ংও এমন কিছু জিনিস কিনেছিল যা দেখে চেনিরও সন্দেহ হয়। তো চেনি নিজের জিনিসগুলো কুড়িয়ে রিসিপশনে বিল দিতে গেলে তাকে কয়েকজন মহিলা চিনে ফেলে। এলাকায় পাগলামি করে বেড়ানোর কারণে চেনি সবার কাছেই পরিচিত ছিল। এই জন্যই সে অনেকটা ছদ্মবেশে কেনাকাটা করতে এসেছিল। তাকে কেনাকাটা করতে দেখে সবাই ধরে নেয় সে ট্রিপে যাচ্ছে, তাই সবাই তাকে শুভকামনা জানায়। চেনি কোনো রকমে দ্রুত বেরিয়ে এসে ভারী ট্রলি ব্যাগটা নিয়ে আগাচ্ছিল, কিন্তু হঠাৎ ট্রলি ব্যাগের একটা চাকা ভেঙে যায়। তখন সে সাইডে খেয়াল করে একটা কার্ড ট্রলি রাখা আছে। ট্রলিতে বংপালের নাম লেখা ছিল, তবে সে লোকটা মিসিং আছে। মানে সিটি অফিসে আধবুড়ো লোকটা যার মিসিংয়ের কমপ্লেন করতে এসেছিল আর কি। তো চেনি যেহেতু এত ভারী ব্যাগটা টানতে পারছিল না, তাই সে ভাবে এই কার্টে করে ব্যাগটা নিয়ে যাবে। সে ব্যাগটা ট্রলিতে তুলতেই যাচ্ছিল, তখন উনজিয়ং এসে তাকে আটকে দেয় এবং বলে এটা বংপালের কার্ট ট্রলি। চেনি বিব্রত হয়ে চলে যাচ্ছিল, তবে উনজিয়ং তাকে আটকে দেয়, কারণ তার চেনিকে সন্দেহ হচ্ছিল। তাছাড়া আধবুড়ো সাংমোকেও সে অফিসে বলতে শুনেছিল শহরে কোনো সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে। চেনির কাছে যেহেতু ছুরি ছিল, তার আচরণ অদ্ভুত এবং তার ট্রলি ব্যাগটাও এত ভারী যে টেনে নিয়ে যেতে কষ্ট হচ্ছিল। তাই সে ভাবে এই ব্যাগে কোনো লাশ-টাশ আছে কিনা। এই জন্য উনজিয়ং চেনির ব্যাগে কি আছে দেখতে চায়, তবে চেনি তাকে ব্যাগ দেখতে দিতে চাইছিল না। তাই দুজনে টানাটানির এক পর্যায়ে ব্যাগটা খুলে ভেতরের জিনিসপত্র ছিটকে ওপরের দিকে চলে যায় এবং রাস্তায় এলোমেলোভাবে পড়ে যায়। উনজিয়ং খেয়াল করে ছুরিটা চেনির বরাবর পড়েছে, তাই চেনিকে বাঁচাতে সে ব্যাগটা টান দিয়ে চেনিকে সহ সরিয়ে নিয়ে আসে। যদিও ছুরির বা কিছুর আঘাতে ওপরের একটা পাইপ ফেটে গিয়ে চেনির ওপরে পানি পড়ে সে একদম ভিজে যায়। চেনির ব্যাগে জামাকাপড় ছাড়া তেমন কিছু ছিল না, তাই উনজিয়ং অযথা সন্দেহের জন্য বিব্রত বোধ করে। চেনির ব্যাগে একটা টেডি বিয়ারও ছিল। উনজিয়ং সেটা কুড়িয়ে চেনিকে দিতে গিয়ে দেখে চেনি তার দিকে অগ্নিশর্মা হয়ে তাকিয়ে আছে। চেনি টেডি বিয়ারটা কেড়ে নিয়ে ওটা দিয়ে উনজিয়ংকে মাইট দেয়। এরপরে উনজিয়ং সব জিনিসপত্র গুছিয়ে ব্যাগে ভরে দেয়। যদিও চেনি উনজিয়ংয়ের ভিজিটিং কার্ড নিয়ে নেয় এবং বলে সে এই ড্রেসগুলো ড্রাই ওয়াশে দেবে। উনজিয়ং যেন ড্রাই ওয়াশের পেমেন্টটা করে দেয়। তো এরপরে চেনি সোজা রবিনের বাড়িতে চলে যায়। রবিনের বাড়িতে এ সময়ে রবিনের সাথে জিয়ংহুনও বসেছিল। জিয়ংহুন মানে যে সিটি অফিসে ময়লার ভাগাড়ের ব্যাপারে অভিযোগ জানাতে গিয়েছিল। সাংসারিক জীবনে জিয়ংহুন তেমন ভালো নেই, কাজকর্ম তেমন করে না বলে স্ত্রীর কাছে সে কোনো দাম পায় না। আবার সে খুব বোকাশোকা বলে তার মেয়েও তাকে এড়িয়ে চলে। এই যেমন আজকে সে স্কুল ছুটির সময়ে মেয়েকে আনতে গিয়েছিল, কিন্তু স্কুলের সামনে দাঁড়িয়ে থাকার সময়ে সে বেখেয়ালি হয়ে দুবার আছাড় খায়। এই দৃশ্য দেখে তার মেয়ে এতটাই লজ্জা পায় যে বাবার দিকে না তাকিয়ে অন্য ফ্রেন্ডের সাথে বেরিয়ে যায়। তো নিজের কাজকর্মে জিয়ংহুন নিজেও হতাশ, তাই সে রবিনের সাথে আড্ডা দিতে এসেছিল। এসে সে প্রথমেই দেখে রবিনের সিলিং দিয়ে পানি পড়ছে। যদিও রবিন চেনিকে বলেছিল সে সিলিং সারাতে সব টাকা খরচ করেছে, সিলিং সে আসলেই সারিয়েছে, তবে কার না কার কথা শুনে সে সিলিংয়ে ওয়াটারপ্রুফ পেইন্ট লাগিয়েছে, যার ফল সে এখন ভোগ করছে। যাই হোক, চেনি যখন রবিনের বাড়িতে পৌঁছে তখন ওরা দুজনে চেনির ব্যাপারেই কথা বলছিল। চেনি 5 কোটি টাকা কোথায় পেল এই তাদের চিন্তার কারণ ছিল। হঠাৎ বিদ্যুৎ চমকানোর আলোতে চেনিকে দেখতে পেয়ে দুজনেই ভূত দেখার মতো চমকে ওঠে। তো চেনি ওদেরকে তার হয়ে একটা কাজ করে দেবার অফার করে। প্রথমে ওরা রাজি না হলেও এক একজনকে 50 লাখ টাকা করে দেবার কথা শোনাতেই ওরা রাজি হয়ে যায়। তো চেনি ওদের সাথে কিডন্যাপের একটা নাটকের প্ল্যান করে। ওরা চেনিকে আটকে রাখবে এবং দাদির কাছে ভিডিও মেসেজ পাঠিয়ে বলবে 5 কোটি টাকা না দিলে ওরা চেনির ক্ষতি করে দেবে। তখন দাদি আতঙ্কে 5 কোটি টাকা দিলে চেনি ওদেরকে 50 লাখ করে 1 কোটি টাকা দিয়ে দেবে। দুজনে রাজি হয়ে গেলে 3 জনে মিলে প্ল্যান এক্সিকিউটে লেগে পড়ে। এদিকে উনজিয়ককে তার বাড়িওয়ালি এসে ডেকে অনেক বকাঝকা করছিল, কারণ তার ঘর থেকে অনেক আওয়াজ আসায় প্রতিবেশীরা অভিযোগ দিচ্ছিল। এরকম প্রায়ই ঘটে থাকে, তাই বাড়িওয়ালি তাকে সতর্ক করে দিয়ে যায়। উনজিয়ংয়ের ঘরের সবকিছু লন্ডভন্ড হয়েছিল। সে ক্লান্ত হয়ে টেবিল চেয়ারে বসে পড়ে। তখন তার আজকের সিটি অফিসের অভিযোগের ফাইলের দিকে নজর যায়। এ সময় তার কাছে কেউ ফোন করলে সে তাকে রুড ভাষায় বলে সময় হলে সে নিজেই যোগাযোগ করবে, তার আগে তাকে ফোন দেবার প্রয়োজন নেই। ফোন রেখে উনজিয়ং ড্রয়ার থেকে WKP বা ওয়ান্ডার কিন্ডার প্রজেক্টের একটা ফাইল বের করে। এই ফাইলের ভেতরে প্রচুর ডিটেলস ছিল, যেমন বাচ্চাদের ওপরে কিভাবে এক্সপেরিমেন্ট করা হতো, কিভাবে মানুষকে অমর বানানোর পরীক্ষা চালানো হতো। ডাক্তার ওয়ান্ডো নামের একজনেরও অনেক অ্যাক্টিভিটি সম্পর্কে উল্লেখ ছিল। মূলত এই লোকটাই ওয়ান্ডার কিন্ডার প্রজেক্টের সায়েন্টিস্ট ছিল।
ওয়ান্ডার ল্যাবের সিক্রেট এক্সপেরিমেন্টের ব্যাপারে বাইরের কেউই কিছু জানতো না। ল্যাবের সিকিউরিটি গার্ডের মাধ্যমে প্রথম সিক্রেটটা বাইরে আসে। আর এই সিক্রেটটা কে ফাঁস করেছিল জানেন? গতদিন সিটি অফিসে মিসিং কেস নিয়ে যে অভিযোগ জানাতে এসেছিল সেই সাংমো নামের লোকটা, সেই ওই সময় ল্যাবের সিকিউরিটি গার্ড ছিল। তো উনজিয়ং এই সিক্রেট প্রজেক্টের প্রত্যেকটা পেপার কাটিং খুব যত্ন করে এই ফাইলে সাজিয়ে রেখেছিল। উনজিয়ং এবার সাংমোকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। প্রথমে সে এমন জায়গায় যায় যেখানে ভবঘুরে টাইপের লোকেরা থাকে। সেখানে গিয়ে সে লোকটার কাঠটলিটা দুমড়ানো মুচড়ানো অবস্থায় পায়, আর ওটার পাশে দুমড়ানো মুচড়ানো লিফলেটটাও পড়েছিল। সেটা খুলে পড়ার পরে উনজিয়ং বুঝতে পারে লোকটার সাথে কি ঘটেছে। এদিকে সাংমোকে একটা সেলের ভেতরে আটকে রাখা হয়েছিল। এটা সাম কাইন্ড অফ একটা ল্যাব যেখানে মানুষের ওপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। পাশের সেলে সে আরেকজন লোককে দেখতে পায় যার অবস্থা একদম বিভৎস হয়েছিল। চেহারার শেপ দেখে লোকটা বোঝা যায় এটা তার মিসিং বন্ধু বংপাল। অন্যদিকে চেনিকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়। অবস্থা সিরিয়াস বোঝাতে তার মুখে ফেক রক্ত লাগানো হয়। প্রথমে একটা ভিডিও রেকর্ড হলে গিয়ংহুন আর রবিন সেটা কেমন হয়েছে দেখছিল, তাই তাদের আর চেনির দিকে ফোকাস ছিল না। চেয়ারে বাঁধা অবস্থায় চেনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। হার্ট ফেইলিওর হওয়ায় সে মুখ দিয়ে শব্দ করে ওদের সাহায্যের জন্য ডাকতে পর্যন্ত পারে না। আবার হাত বাঁধা থাকায় নিজেও নিজেকে হেল্প করতে পারে না। ফলে সে কয়েক মুহূর্তের মাঝেই মারা যায়। দুজনে যতক্ষণে চেনির দিকে ফিরে তাকায় ততক্ষণে চেনি মরে গেছে। তবে মরে গেলেও চেনির চোখ দুটো খোলা ছিল বলে ওরা প্রথমে ব্যাপারটা বুঝতে পারছিল না। চেনির কোনো রেসপন্স না পেয়ে তারা এগিয়ে গিয়ে চেক করে দেখে চেনি সত্যি মরে গেছে। এবার ওরা দুজনেই প্রচণ্ড রকমের ঘাবড়ে যায়। এদিকে বাড়ি ফিরতে লেট হওয়ায় তার দাদি টেনশনে পড়ে যায় এবং চেনির নম্বরে কল করে। দাদির ফোন আসায় ওরা আরও ঘাবড়ে যায়। দাদিকে এখন ওরা কি জবাব দেবে? চেনি ফোন রিসিভ না করায় দাদি ভাবে সে হয়তো বদমাইশি করে কোথাও লুকিয়ে আছে। তাই দাদি প্রাইভেট ইনভেস্টিগেটর জুনমোকে ফোন করে চেনিকে খুঁজে এনে দিতে বলে। অন্যদিকে রবিন চেনিকে বারবার বুকে সিপিআর দেয় আর হাউমাউ করে কাঁদতে থাকে। দুজনে কেউই বুঝতে পারছিল না চেনি কিভাবে মারা গেল। গিয়ংহুন বলে তাদের চেনির লাশটা গুম করে ফেলতে হবে, না হলে ওরা মার্ডার কেসে ফেসে যাবে। কিন্তু রবিন সেটা করতে চাইছিল না, কারণ চেনি তার ছোটবেলার বন্ধু। তারা চেনির চোখ দুটো বন্ধের চেষ্টা করে, কিন্তু প্রতিবারই চোখের পাতা খুলে যাচ্ছিল। পরিস্থিতি বিবেচনায় দুজনেই লাশটা ময়লার ভাগাড়ে ফেলে দিতে সম্মত হয়, কারণ ওই সাইডে সচরাচর মানুষ যায় না। তো দুজনে মিলে চেনির বডিটা কার্ট ট্রলিতে করে ময়লার ভাগাড়ের কাছে নিয়ে আসে। তবে বডিটা ফেলার আগেই সেখানে উনজিয়ং তাদেরকে দেখে ফেলে। সেও এখানে তদন্ত করতে এসেছিল, কারণ সকালে গিয়ংহুন এই জায়গার ব্যাপারে অভিযোগ দিতে এসেছিল। তো উনজিয়ং গিয়নহুকে দেখে বিরক্ত হয়, কারণ সকালে সে এখানে ময়লা ফেলা নিয়ে অভিযোগ জানাতে এসেছিল, আর এখন রাতের অন্ধকারে নিজে ময়লা ফেলতে এসেছে। তো ওরা কি ফেলতে এসেছে দেখার জন্য উনজিয়ক এগিয়ে গেলে ওরা ট্রলিটা আড়ালের চেষ্টা করে, কিন্তু এতে ধাক্কা লেগে ট্রলিটা ঢালু জায়গা দিয়ে নিচে পড়ে যায়। সেই সাথে চেনির লাশটা গড়িয়ে ডোবার মাঝে পড়ে যায়। এটা মূলত সেই ডোবাটা যেখানে সেদিন রাতে আবর্জনা কুড়াতে এসে একজন লোক পড়ে গিয়েছিল, আর এখনও ওই ডোবাতে পাইপ দিয়ে নোংরা লিকুইড এসে জমা হচ্ছিল। উনজিয়ং চেনির বডিটা দেখে দোষারোপ করে ওরা চেনিকে খুন করে ফেলেছে। ওরা কি করবে ভেবে পাচ্ছিল না, তাই দৌড় দেয়। দৌড়াতে গিয়ে ওরা দুজনেও একই ডোবাতে পড়ে যায়। তারা উনজিওকে বোঝানোর চেষ্টা করে তারা চেনিকে খুন করেনি, তবে ওরা যেহেতু লাশ লুকাতে এসেছে তাই ওদের কথা বিশ্বাস করবেই বা কেন। এরই মধ্যে আরেক কাণ্ড ঘটে যায়। ওরা পেছন ফিরে দেখে চেনির বডিটা ভ্যানিশ হয়ে গেছে। এবার ওরা আরও ঘাবড়ে যায়। উনজিয়ং পুলিশে ফোন দিতে গেলে দুজনে তাকে আটকানোর জন্য হাতাহাতি শুরু করে, তবে ততক্ষণে ডায়াল হয়ে গিয়েছিল এবং পুলিশ ফোনটা রিসিভ করে ওদের কথাবার্তা শুনে ফেলেছিল। তাই একটু পরেই পুলিশ চলে আসে। পুলিশ এসে জিজ্ঞেস করলে উনজিয়ং জানিয়ে দেয় ওরা দুজনে চেনিকে খুন করে এখানে লাশ লুকাতে এসেছিল, তবে হঠাৎ লাশটা গায়েব হয়ে গেছে। তখন অফিসার জিজ্ঞেস করে আপনার পেছনের মেয়েটাই কি খুন হয়েছে? উনজিয়ং পেছনে তাকিয়ে চেনিকে জীবন্ত দাঁড়িয়ে থাকতে দেখে হতভম্ব হয়ে যায়। রবিন তো এই ধাক্কা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায়। তো খুন যেহেতু হয়নি তাই মামলাও হয় না, তবে পুলিশ ওদেরকে থানায় নিয়ে গিয়ে সাধারণ জিজ্ঞাসা করে এবং সতর্ক করে ছেড়ে দেয়। বিস্মিত উনজিয়ং বাড়ি ফেরার সময়ে ঠিক সেখানে এসে দাঁড়িয়ে যায় যেখানে আজ সকালে তার চেনির সাথে ঝামেলা হয়েছিল। সে ভাঙা পাইপটা নোটিস করে। এছাড়া দেয়ালে ছুরি এবং কাঁচি গেঁথেছিল। আসলে তখন যেটা ঘটেছিল
উনজিয়ং যখন খেয়াল করে ছুরি কাঁচি চেনির মাথার ওপরে পড়ছে, তখন সে হাতের ইশারায় নিজের এক্সট্রা অর্ডিনারি পাওয়ার ইউজ করে ওই ছুরি কাঁচিগুলোকে দেয়ালের সাথে গেঁথে দেয়। আর এই চক্করে দেয়ালটা নড়ে গিয়ে ভারী কিছু পড়ে পাইপটা ভেঙে গিয়েছিল। তাই উনজিয়ং আবারও হাতের ইশারায় পাইপটা ঠিক করে দেয়। আসলে উনজিয়ংয়ের ভেতরে টেলিকাইনেসিস পাওয়ার ছিল, যা দিয়ে সে শারীরিক স্পর্শ ছাড়াই যে কোনো বস্তুকে নিয়ন্ত্রণ করতে পারত। তবে উনজিয়ং চেনির ব্যাপারটা নিয়ে খুব কনফিউশনে ছিল। উনজিয়ং একসময় ওয়ান্ডার কিন্ডার প্রজেক্টের ভিকটিম ছিল। সেখানে সে একটা বাচ্চা ছেলেকে দেখেছিল যে অমর ছিল, মানে ওই ছেলেটির কখনো মৃত্যু হবে না। উনজিয়ং সেই ছেলেটির সাথে চেনিকে গুলিয়ে ফেলছিল। তো চেনি তো একটা মেয়ে, তাই চেনি ওই ছেলেটা হবার সম্ভাবনা নেই। কিন্তু তবুও চেনি মরার পরে বেঁচে উঠল কিভাবে? তাছাড়া তার বডিটাই বা কিভাবে কিছু সময়ের জন্য ভ্যানিশ হয়ে গিয়েছিল? রহস্য আরও ঘনীভূত হয় যখন দাদির হায়ার করা প্রাইভেট ডিটেকটিভ জুনমো চেনির মোবাইলের লোকেশন ট্রেস করে দেখে সে জেজু আইল্যান্ডে আছে। জুনমো চেনির দাদি কিম জিয়ন বককে কথাটা জানালে সে বিরক্ত হয়ে বলে চেনি 7 বছর বয়স থেকে শহরের বাইরে কোথাও যায়নি। কয়েক মিনিট পরেই আবার চেনির লোকেশন শহরে দেখালে তারা আরও বেশি অবাক হয়ে যায়। এদিকে থানা থেকে ফিরে তারা চেক আপের জন্য চেনিকে হাসপাতালে নিয়ে যায়। যদিও চেনি তখন পুরোপুরি সুস্থই ছিল। গিয়নহুন আর রবিন চেনিকে জিজ্ঞেস করে সে কোথায় ভ্যানিশ হয়ে গিয়েছিল। চেনি বলে তার মনে হচ্ছিল সে মরে গেছে। তবে সে হঠাৎ অন্য একটা জায়গায় জেগে ওঠে। সেখানে সে আবছা আবছা একটা মহিলাকে দেখতে পায়। মহিলা তাকে কড়াভাবে সেখান থেকে চলে যেতে বলছিল এবং সতর্ক করছিল তাড়াতাড়ি সরে না পড়লে ঝড় বৃষ্টিতে সে আটকে যাবে। এরপরে আবার চেনি আসল জায়গায় ফিরে আসে। তারা কথাবার্তা বলছিল দাদি তাদের ফলস কিডন্যাপিংয়ের নাটকের কথা জেনে গেলে কি করবে। ঠিক এ সময়ই কিম জিয়ন বক সেখানে হাজির হয়ে গেলে ওরা তিনজনে ভয়ে 3 জায়গায় লুকিয়ে পড়ে। চেনি একটা আলমারির ভেতরে লুকিয়ে পড়ে আর তখনই সে টেলিপোর্ট হয়ে অতীতের কোনো একটা সময়ে চলে যায়। সেখানে একটা সিনেমার শুটিং হচ্ছিল। ইন্টারেস্টিং ব্যাপার হলো শুটিংয়ের সময় চেনি যেহেতু ওখানে উপস্থিত ছিল, তাই পরবর্তীতে মানে ভবিষ্যতে সেও সিনেমার দৃশ্যের সাথে জুড়ে যায়। অনেকেই হাসপাতালের গাউন পরা একটা মেয়েকে ওখানে দেখে অবাক হয়ে যায়। তো জিয়নবক চেনিকে বারবার ডাকার পরেও সে বের না হলে জিয়নবক নিজে আলমারি খুলে বিস্মিত হয়ে যায়, কারণ চেনি সেখানে নেই। অথচ সে চেনিকে এখানেই লুকাতে দেখেছিল। আবার এক মুহূর্তের ব্যবধানেই চেনি সেখানে চলে আসে। দাদি চমকে উঠলেও গুরুত্ব দেয় না, ভাবে চেনি হয়তো জামা কাপড়ের আড়ালে লুকিয়েছিল। তো দাদি চেনিকে দেখতে পাচ্ছে দেখে চেনি একটু নিশ্চিন্ত হয়। সে দাদিকে জড়িয়ে ধরে বলে তার কিছু একটা হয়েছে, কারণ সে অদ্ভুত সব জিনিস দেখতে পাচ্ছে। তাই জিয়নবক চেনির সব চেক আপ করায় এবং এবার জানা যায় অবিশ্বাস্যভাবে চেনির অসুখ ভালো হয়ে গেছে। তার যে হার্টে বড় ধরনের সমস্যা ছিল অলৌকিকভাবে সেটা ঠিক হয়ে গেছে। জিয়নবক আরেকটা জিনিস নোটিস করে, আগে চেনির পায়ে অনেক দাগ টাগ ছিল, কিন্তু এখন কোনো দাগ নেই। পা একদম মোলায়েম হয়ে আছে। জিয়নবক সন্দেহ করে এইসব এমনি এমনি ঘটছে না। তাই সে ড্রয়ার থেকে একটা ডায়েরি বের করে। সে ডায়েরি থেকে একটা কার্ড বের করে কার্ডের নম্বরে কাউকে কল করে আর্জেন্ট দেখা করতে বলে। ইন্টারেস্টিং ব্যাপার হলো জিয়নবকের ডায়েরিতে হা অন্ড্রুর ল্যাবের যে লোগো ছিল সেম লোগো চার্চ অফ ইটারনাল সালভেশনের লিফলেটও ছিল, যে লিফলেট দিয়ে মানুষকে পৃথিবী ধ্বংসের ভয় দেখিয়ে অমরত্বের জন্য একটা চার্চে যেতে বলা হচ্ছিল। যাই হোক, এদিকে এক্স সিকিউরিটি গার্ড সাংমোকে ওয়ান্ডার কিন্ডার গ্রুপ এই জন্যই তুলে নিয়ে গিয়েছিল কারণ ল্যাবে দুর্ঘটনার সময়ে বেশ কিছু বাচ্চা পালিয়ে যায়। সাংমোর সেসব বাচ্চাদের ব্যাপারে জানা ছিল। তো এই গ্রুপের সেওক হোরান নামের একজনের মাঝে ইলিউশন ক্রিয়েট করার পাওয়ার ছিল। সে মানুষের অনুভূতি নিয়ে খেলতে পারত এবং তাদের সে নিজের ইচ্ছামতো জিনিস দেখাতে পারত। তো হোরান সাংমোকে তার মৃত স্ত্রীকে হ্যালুসিনেট করায়। স্ত্রীর সাথে খাবার টেবিলে বসে সাংমোর অনুভূতি চেঞ্জ হয়ে যায়। তখন সে আপন মনেই বলে ফেলে দুর্ঘটনার সময়ে সে ডিউটিতে ছিল। 3972 নম্বর একটা বাচ্চাকে সে উদ্ধারও করেছিল। সে বাচ্চাটা বড় হয়ে এই শহরে আবারও ফিরে এসেছে। যদিও ছেলেটা তাকে দেখে চিনতে না পারলেও সে ছেলেটাকে দেখেই চিনতে পেরেছে, মানে লোকটা উনজিয়ংয়ের কথা বলছিল আর কি। তো ওরা এবার ফাইল থেকে 3972 নম্বর বাচ্চার ডিটেলস দেখে নেয়। ছোটবেলায় উনজিয়ংকেও অন্য বাচ্চাদের সাথে ল্যাবে আনা হয়েছিল। সেখানে বাচ্চাদের শরীরে সেরাম পুশ করে তাদের সুপার হিউম্যান বানানো হতো। তবে আসল উদ্দেশ্য ছিল ইমমর্টাল বা অমর মানুষ তৈরি করা, যে কখনো মরবে না। তো উনজিয়ংয়ের শরীরে সিরাম পুশের পরে তার ভেতরে টেলিকাইনেসিস পাওয়ার চলে আসে। যদিও প্রথমবার সে পাওয়ার নিয়ন্ত্রণ করতে পারছিল না বলে ঘরের সব কিছু উঠতে শুরু করে এবং লণ্ডভণ্ড হয়ে যায়। সব শান্ত হবার পরে সে দেখে আরেকটা বাচ্চা তার কারণে আঘাত পেয়েছে। বাচ্চাটা ভরসা দিয়ে বলে চিন্তা করো না, আমি কখনো মরব না।
সে উনজিওংকে নিজের পাওয়ারকে কন্ট্রোল করার পরামর্শ দেয়। উনজিওং অনেক চেষ্টা করে একটা এলোমেলো বইকে টেনে নিজের হাতে নিয়ে আসে। এরপরে বইটা যে মেয়েটির তাকে ফিরিয়ে দেয়। ল্যাবের সায়েন্টিস্ট বাইরে থেকে দৃশ্যটা দেখে বুঝতে পারে তারা একটা শক্তিশালী ওয়ান্ডার কিন্ডার তৈরি করতে পেরেছে। তো ওয়ান্ডার কিন্ডার গ্রুপ এবার উনজিওংকে খুঁজে বের করার টার্গেট নেয়। এদিকে উনজিওং ঘুমের মধ্যে ল্যাবের দুর্ঘটনার স্বপ্ন দেখে জেগে ওঠে। উনজিওং এর এখনও একটা সমস্যা রয়ে গেছে। সে যখন ঘুমিয়ে থাকে তখনও তার পাওয়ার কাজ করে এবং ঘরের সব জিনিসপত্র শূন্যে ভেসে থাকে। আবার ঘুম ভাঙা মাত্রই হঠাৎ নিয়ন্ত্রণ ফিরে আসায় সেগুলো মেঝেতে পড়ে যায়। আর এই কারণে প্রায় প্রতিদিন জোরালো আওয়াজ হওয়ায় সে বাড়িওয়ালি এবং প্রতিবেশীদের বকা খায়। যাই হোক, এদিকে গিয়ং হুন এবং রবিন এখনও মৃত চেনির বেঁচে ওঠার ব্যাপারটা হজম করতে পারছিল না। এই পরিণতির জন্য দুজনের ভেতরে কার দোষ বেশি এই নিয়ে দুজনে তর্কাতর্কি এক পর্যায়ে গিয়ং হুন উঠে চলে যায়। রবিনের হাতে একটা ড্রিঙ্কসের ক্যান ছিল। সে বিরক্ত হয়ে ক্যানটা পাশের দেয়ালে ছুঁড়ে মারতেই হতভম্ব হয়ে যায়। সে যা সামান্য জোর খাটিয়েই ক্যানটা ছুঁড়ে মেরেছিল, অথচ এতেই দেয়ালটা ভেঙে যায়। নিজের ভেতরে এত পাওয়ার দেখে সে নিজেই অবাক হয়ে যায়। অন্যদিকে গিয়ং হুন বাড়ি ফিরে ফ্রিজ খুলতে গিয়ে দেখে তার হাত ফ্রিজের সাথে আঠার মতো আটকে যাচ্ছে। সেম ঘটনা তার থানাতেও একবার ঘটেছিল। সে পেপারে হাত রাখতেই সে পেপারও হাতে লেগে গিয়েছিল। তো ফ্রিজের দরজার সাথে তার হাত এমনভাবে আটকে গিয়েছিল যে সে অনেক চেষ্টার পরেও হাতটা ছাড়িয়ে নিতে পারছিল না। অর্থাৎ ময়লার ভাগাড় থেকে ফিরে আসার পরে চেনি, গিয়ং হুন এবং রবিন তিনজনের সাথেই অদ্ভুত ঘটনা ঘটছিল। তাই আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি তিনজনেরই কমন পয়েন্ট, ওরা ডোবার মাঝে পড়ে গিয়েছিল। ডোবাতে বাইরে থেকে পাইপলাইন দিয়ে কোনো বিশেষ লিকুইড এসে মিশছিল। তাই হতে পারে সেখান থেকেই তিনজনের মাঝে কোনো পাওয়ার চলে এসেছে। যাই হোক, এদিকে জিয়নবক চেনির সুস্থ হওয়াতে অনেক খুশি হয়। সে চেনিকে পাসপোর্ট দিয়ে বলে সে চাইলে নিজের মতো করে লাইফ এনজয় করতে পারে। দাদির কথা শুনে চেনির আনন্দ আর ধরে কে। চেনি আয়নায় নিজেকে দেখে খেয়াল করে সে আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। এছাড়া সে নিজের পাওয়ার নিয়েও ভাবছিল। যদিও রবিন নিজের পাওয়ার নিয়ে খুবই সমস্যায় ছিল। সে ধীরে কোনো কাজই আর করতে পারছিল না। তার ভেতরে সুপার স্ট্রেংথ থাকায় সব কিছুই গড়বড় হয়ে যাচ্ছিল। রবিন মূলত চেনির পেছনে বসে হোটেলের জন্য পেঁয়াজ কাটছিল আর বিরক্তিতে ছটফট করছিল। এই সময় উনজিওং চেনির সাথে দেখা করতে আসলে চেনি এবং রবিন দুজনই বের হয়ে তার সাথে দেখা করে। উনজিওং জানতে চায় চেনি মরার পরেও বেঁচে উঠল কিভাবে। চেনি তো নিজেই কিছু জানে না, তো সে উনজিওংকে কি বলবে। সে সিক্রেট বলে ব্যাপারটা এড়িয়ে যায়। তখন উনজিওং জিজ্ঞেস করে চেনি কখনো ওয়ান্ডার কিন্ডারের নাম শুনেছে কিনা। তবে চেনি জানায় এরকম নাম সে কখনো শোনেনি। তাই উনজিওং আর না ঘাটিয়ে চলে যায়। রবিন বলে তারা সেদিন যা ঝামেলা বাঁধিয়েছিল তার একমাত্র চাক্ষুষ সাক্ষী উনজিওং। তো চেনি জিজ্ঞেস করে সেদিন তারা কিডন্যাপিংয়ের ভিডিও রেকর্ড করেছিল, সেই ক্যামেরাটা কোথায়। রবিন জানায় সেটা গ্রিন হাউসে পড়ে আছে। চেনি এবার বিরক্ত হয়ে যায়। এদের দিয়ে কোনো কাজই ঠিকঠাকভাবে হয় না। তাই সে নিজে গ্রিন হাউসে ক্যামেরাটা উদ্ধার করতে চলে যায়। তখন রবিন গিয়ং হুনকে ফোন করে জানিয়ে দেয় চেনি গ্রিন হাউসে যাচ্ছে, সেও যেন গিয়ে হেল্প করে। এদিকে রাস্তায় উনজিওং চেনিকে ফলো করতে শুরু করে। সে শিওর হতে চাইছিল চেনির ইমমর্টাল পাওয়ার আছে কিনা। সে কোনো কিছু দিয়ে চেনিকে হত্যা করে দেখতে চাইছিল সে আবার বেঁচে ওঠে কিনা। তবে অনেক মানুষ থাকায় সুযোগ পাচ্ছিল না। সে সুযোগ একবার পেয়ে যায়। তখন চেনি পাশের একটা দোকানে খাবার নিতে থামে। ওপরে কয়েকটা টপ সাজানো ছিল। উনজিওং টেলিকাইনেসিস পাওয়ার দিয়ে টপটা চেনির ওপরে ফেলতে গিয়েও আর ফেলে না। সে ভাবে যদি তার সন্দেহ ভুল হয় তাহলে তো চেনি সত্যি মারা যাবে। তাই সে রিস্কটা নেয় না। এই সময় আবার চেনি তাকে দেখে ফেলে এবং দৌড় দেয়। উনজিওংও তার পেছনে দৌড়ে যায়। কিছুক্ষণের ভেতরে চেনি গ্রিন হাউসে ক্যামেরা খুঁজতে ঢুকে পড়ে, অথচ তার ব্যাগটা বাইরেই পড়েছিল আর ক্যামেরাটা একজন ভবঘুরে পাগলের হাতে ছিল। উনজিওং দেখতে পেয়ে ক্যামেরাটা নিয়ে নেয় এবং রেকর্ডেড ভিডিও দেখে শিওর হয়ে যায় চেনি আগের বার সত্যিই মরে গিয়েছিল। তাই সে এবার চাক্ষুষ প্রমাণ পেতে পাওয়ার ইউজ করে গ্রিন হাউসটা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে। ততক্ষণে গিয়ন হুনও সেখানে চলে এসেছিল। তাই সে গাড়ির ভেতর থেকে দৃশ্যটা দেখে ফেলে। অন্যদিকে চেনির তো আতঙ্কে অবস্থা খারাপ। গ্রিন হাউসটা ভেঙে পড়ার মুহূর্তে সে হঠাৎ টেলিপোর্ট হয়ে একটা জাহাজের ওপরে চলে যায়। জাহাজটা স্মাগলারদের ছিল। ওরা আবার চেনিকে দেখে ওর ওপরে গুলি চালিয়ে দেয়। এদিকে গ্রিন হাউসটা ভেঙে পড়তে দেখে গিয়ং হুন টেনশনে পড়ে যায়। এ সময় আবার তার স্ত্রী ফোন করে আউল ফাউল কথাবার্তা শুরু করে। গিয়ন হুন খেয়াল করে তার হাত স্টিয়ারিংয়ের সাথে আটকে গেছে আর অন্য হাতটা মোবাইলের সাথে লেগে যায়। সে কিছুতেই ছাড়াতে পারছিল না। তার উপর আবার স্ত্রীর বিরক্তি। সেই স্ত্রীকে ঝাড়ি মেরে ফোন রেখে দিতে বলে আর তখনই তার হাত স্বাভাবিক হয়ে যায়। উনজিওং ততক্ষণে গ্রিন হাউসের সব ধ্বংসস্তূপ সরিয়ে দেখে চেনি কোথাও নেই
এবার সে ভীষণ অবাক হয়ে যায়। আরেকটা জিনিস হলো উনজিওককে ফলো করে ওয়ান্ডারকিন্ডার গ্রুপেরও একজন সদস্য কিম পালহো চলে এসেছিল। সে উনজিওংয়ের পাওয়ার দেখে শিওর হয়ে যায় সেই গার্ডের বলা 3972 নম্বর বাচ্চাটা। এদিকে লিডার উন্ড্রো সহ ওয়ান্ডারকিন্ডার গ্রুপের কয়েকজন মিস্টার চই নামের একজনের সাথে দেখা করতে যায়। চই একসময় উন্ড্রোর ল্যাবের সায়েন্টিস্ট ছিল। গতদিন জিওনবক এই লোকটাকেই দেখা করার জন্য ফোন করেছিল। তো উন্ড্রোর লোকেরা এসে চইকে মেরে ফেলে, কারণ চই তাদের সঙ্গ ছেড়ে দিয়েছিল। যাই হোক, স্মাগলারদের গুলি চেনির গায়ে লাগে না, তবে একটা গুলি তার শার্ট ফুটো করে বেরিয়ে যায়। এরপরে সে আবারও টেলিপোর্ট হয়ে গ্রিন হাউসের কাছে চলে আসে। সে উনজিওংয়ের পেছনের দিকে উপস্থিত হয়েছিল, তাই সে এগিয়ে গিয়ে উনজিওংকে কাঁধে হাত দিয়ে ডাকতে গেলে কে না কে ভেবে চেনিকে ধাক্কা দেয়। এতে চেনি হাওয়ায় ভাসতে শুরু করে। এই ব্যাপারটা চেনি এত এনজয় করছিল যে একসময় সেন্সলেস হয়ে যায়। পরে সেন্স ফিরে দেখে সে রবিনের বাড়িতে শুয়ে আছে। চেনি জেগে উঠে প্রথমেই নিজের শার্ট চেক করে দেখে সত্যি ফুটো হয়ে আছে। এতে চেনি এবার শতভাগ শিওর হয়ে যায় সে বারবার টেলিপোর্ট হয়ে যাচ্ছে। এদিকে গিয়ংহুন স্ট্রিট ফুলের দোকানে গেলে স্ত্রী তার সাথে রাগারাগি করে, কারণ গতরাতে সে খারাপ ব্যবহার করেছিল। গিয়ংহুন কথা বলার সময়ে একটা ফুলের টবে হাত রাখতেই তার হাতটা টবের সাথে আটকে যায়, তবে সে স্ত্রীকে কিছু বুঝতে দেয় না। স্ত্রী বেরিয়ে গেলে গিয়ংহুন হাতটা ছাড়ানোর চেষ্টা করতে থাকে। এ সময় সেখানে চেনি এবং রবিন চলে এসে বলে গিয়ংহুনের সাথেও উল্টাপাল্টা কিছু ঘটছে কিনা। গিয়ংহুন প্রথমে স্বীকার না করলেও টবের সাথে হাত আটকে থাকার কারণে সে ধরা পড়ে যায়। চেনি বলে তারা সামহাও সুপার পাওয়ার পেয়ে গেছে। তখন পাওয়ারের কথা আলোচনার ফাঁকে গিয়ংহুন উনজিওংয়ের পাওয়ারের ব্যাপারেও জানিয়ে দেয়। এদিকে জিওনবক জুনমোকে সাথে করে মর্গে যায়। সেখানে গিয়ে চইয়ের লাশটা দেখতে পায়। ডাক্তার জানায় চই সুইসাইড করেছে। এমনকি জিওনবকের জন্য লিখে যাওয়া একটা সুইসাইড নোটও পাওয়া গেছে। জিওনবক শিওর ছিল চই সুইসাইড করেনি, বরং তার সাথে অন্য কিছু ঘটেছে। অন্ডুর ল্যাবে সে একটা ইমমর্টাল বাচ্চা বানিয়েছিল। ল্যাবের দুর্ঘটনায় অনেক বাচ্চাই পালিয়ে গিয়েছিল, তাদের মধ্যে ইমমর্টাল ছেলেটাও ছিল। অন্ডু চইয়ের কাছে গিয়েছিল মূলত সে বাচ্চাটাকে ট্রেস করতে। চই কিছু বলতে চাইছিল না, তবে অন্ডুর গ্রুপে একজন ছিল যে মাইন্ড কন্ট্রোল করতে পারত। ওর মাধ্যমে ওরা চইয়ের কাছ থেকে জিওনবকের নামটা জেনে গেছে। এরপরে চইকে সুইসাইড করতে বাধ্য করে। যাই হোক, এদিকে চার্চ অফ ইটারনাল সালভেশনে মিসিং কেসের জন্য দুজন পুলিশ অফিসার তদন্ত করতে যায়। ল্যাবের দুর্ঘটনার পরে অন্ডুর ল্যাবটা বন্ধ করে দেওয়া হয়েছিল। অন্ডু বর্তমানে এই চার্চের আড়ালে ল্যাবটা চালাচ্ছে। তবে ল্যাবে ঢুকতেই হোরান ইলুশন ক্রিয়েট করে অফিসারদের শুধু ফুলের বাগান দেখায়, অথচ অ্যাকচুয়ালি ওরা এ সময়ে ল্যাবের কয়েদখানায় ছিল। সেখানে এখনও গার্ড সাংমো বন্দি আছে। সে সহ বাকি ভিকটিমেরা পুলিশদের দেখতে পাচ্ছিল, কিন্তু পুলিশ ওদেরকে দেখতে পাচ্ছিল না। তারা বারবার পুলিশকে ডাকলেও তারা টু শব্দটাও শুনতে পায় না। বিশেষ করে সাংমো একজন অফিসারের থেকে জাস্ট কয়েক ইঞ্চি দূরে ছিল, তবুও অফিসার তাকে দেখতে পায় না। হঠাৎ অফিসারের ফিল হয় তার ঘাড়ে কিছু একটা পড়ল, তবে সে গুরুত্ব দেয় না। হোরাংয়ের স্ট্রং ইলিউশনের কারণে দুজনে সন্দেহজনক কিছু দেখতে না পেয়ে বেরিয়ে যায়, কিন্তু বের হতেই সেই অফিসারের অদ্ভুত ফিলিংস হতে শুরু করে। তার গা থেকে ঘামের মতো আঠালো কিছু বের হচ্ছিল। তাই অন্য অফিসারটা দ্রুত গাড়ি স্টার্ট করে যাতে হাসপাতালে যাওয়া যায়। অন্যদিকে চেনি সোজা সিটি অফিসে উনজিওংয়ের সামনে হাজির হয়ে যায় এবং জিজ্ঞেস করে সে গতকাল তার সাথে কি করেছে। তবে উনজিওং বলতে না চাইলে চেনি তাকে জ্বালাতন শুরু করে। তাই কাজের অজুহাত দেখিয়ে উনজিওং বাইরে বেরিয়ে যায়। তবুও চেনি, রবিন এবং গিয়নহুন তার পিছু ছাড়ে না। ওরা উনজিওংকে জোর করে গাড়িতে তুলে নেয় এবং জানতে চায় ওরা নিজেদের পাওয়ার কিভাবে ইউজ করবে। তবু উনজিওং ওদেরকে হেল্প করতে না চাইলে ওরা উনজিওংকে মাঝ রাস্তায় জোর করে নামিয়ে দিচ্ছিল। এ সময় পুলিশের জিপটা এলোপাতাড়িভাবে সেখানে চলে আসে। ইনফেক্টেড অফিসারটার শরীর রাবারের মতো হয়ে যাচ্ছিল, তাই ড্রাইভিং করা অফিসারটা তাকে সামলাতে গিয়ে গাড়িটা উল্টে যায়। চেনি, রবিন এবং গিয়ংহুন মিলে একজন অফিসারকে বের করে আনে, কিন্তু ইনফেক্টেড অফিসারকে বের করতে গিয়ে ঝামেলা হয়ে যায়। চেনি অফিসারের হাত ধরে দেখে শরীরে হাড্ডি বলতে কিছুই নেই। তার মুখমণ্ডলেরও একই অবস্থা, যা দেখে ওরা আতঙ্কিত হয়ে যায়। গাড়িতে ততক্ষণে আগুন ধরে গিয়েছিল, তাই গিয়ংহুন পানি আনতে দৌড় দেয়। তবে পানি আনতে গিয়ে সে দেখে একটা দৈত্যাকার মাছ ঘুরে বেড়াচ্ছে। এটা অবশ্যই জেনেটিক্যালি মিউটেশনের কারণেই ঘটেছে। এদিকে চেনি বারবার উনজিওককে রিকোয়েস্ট করছিল যাতে সে নিজের পাওয়ার দিয়ে গাড়িটা সোজা করে এবং অফিসারকে বের করে আনে, কিন্তু উনজিওং একদমই হেল্প করে না। তাই চেনি আর রবিন মিলে অফিসারকে টানাটানি শুরু করে। তবে উনজিওং ওদের বুঝতে না দিয়ে নিজের পাওয়ার দিয়ে গাড়িটা উঁচু করে। যদিও চেনি আর রবিন ভাবছিল
রবিনের পাওয়ারে গাড়িটা উঁচু হচ্ছে। তো রাবারের মতো করে টেনে চেনি অফিসারকে বের করে আনে। ততক্ষণে গিয়ংহুন পানি এনে গাড়ির আগুন নিভিয়ে দেয়। কিন্তু এ সময় আরেক ঝামেলা বেঁধে যায়। রবিনের সাথে কথা বলার সময়ে গিয়ংহুন এক হাত গাড়িতে রাখে আর অন্য হাত রবিনের কাঁধে রাখে, আর তখনই তার দুই হাতই আটকে যায়। এরই মধ্যে আবার গাড়ির আগুনও আবার বেড়ে যায়, যে কোনো মুহূর্তে গাড়িটা ব্লাস্ট করবে। চেনি আবারও ইয়নজিওকে রিকোয়েস্ট করে, সে হেল্প না করলে ওরা মারা যাবে। বাধ্য হয়ে উনজিয়ং নিজের পাওয়ার ইউজ করলে রবিন জামা ছিঁড়ে গিয়ংহুনের হাত থেকে ছাড়া পেয়ে যায়। কিন্তু গাড়ি থেকে গিয়ংহুনের হাত কিছুতেই ছুটছিল না, আবার উনজিয়ংও কোনো হেল্প করছিল না। তাই চেনি টেলিপোর্ট করে কোনো টুলস আনতে যায়। রবিন নিজের বন্ধুকে এভাবে মরতে দেবে না, তাই সে এবার নিজের পাওয়ার ইউজ করে। সে পাওয়ার দিয়ে গাড়ির একটা অংশ ভেঙে গিয়ংহুনকে মুক্ত করে তাকে শূন্যে তুলে বের করে আনে। রবিনের মাঝে এত পাওয়ার আছে দেখে উনজিয়ং নিজেও হতবাক হয়ে যায়। গাড়িটা ব্লাস্ট করতে যাচ্ছিল, তাই উনজিয়ং এবার পাওয়ার ইউজ করে সেটাকে দূরে সরিয়ে দেয়। ততক্ষণে চেনি একটা কাঁচি এনে দেখে সব স্বাভাবিক হয়ে গেছে। চেনির এবার নিজেদের হিরো বলে মনে হচ্ছিল, তবে সে জানতো না এই হিরোগিরি তাদের জন্য কতটা অভিশাপ বয়ে আনবে। যাই হোক, উনজিয়ং এবার অফিসে গিয়ে এই শহরের ড্রেনেজের ম্যাপ বের করে, কারণ সে অলরেডি সন্দেহ করছে যারা ময়লার ভাগাড়ের ডোবার পানির সংস্পর্শে যাচ্ছে তাদের মাঝেই অদ্ভুত পাওয়ার চলে আসছে। তাই সে ড্রেনেজ ম্যাপে দেখে নেয় কোন ড্রেনের মাধ্যমে ওখানে পানি নিষ্কাশন হচ্ছে। এরপরে ড্রেনের হদিস খুঁজতে গিয়ে জানতে পারে এই ড্রেনটা চার্চ অফ ইটারনাল সালভেশনের। ওখানকার বজ্রই এই ড্রেনেজ দিয়ে ময়লার ভাগাড়ে পড়ে। উনজিয়ং গার্ড সাংমোকে খুঁজতে গিয়ে এই চার্চের লিফলেট পেয়েছিল, তাই তার কাছে পরিষ্কার হয়ে যায় অন্ডু এখনও তার এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে। উনজিয়ং স্টোরেজ রুম থেকে বের হতেই দেখে তার সামনে পালহো দাঁড়িয়ে আছে। উনজিয়ংও পালহোকে দেখে চিনতে পারে। পালহো জিজ্ঞেস করে উনজিয়ং এই শহরে কেন এসেছে। উনজিয়ং সহজভাবে উত্তর দেয় সে সরকারি চাকরি করে, তাই যখন যেখানে ট্রান্সফার হয় সেখানেই যায়। তো পালহো এবার বলে উনজিয়ং যেহেতু এই শহরে এসেছে তাই তার বাবার সাথে দেখা করা উচিত ছিল, মানে সে অন্ডুর কথা বলছিল আর কি। উনজিয়ং বিস্মিত হয়ে বলে ওই লোকটা তোমাদের সাথে যা করেছে এরপরও তাকে কিভাবে বাবা বলে ডাকছো। পালহো বলে সে কমজোরি দুর্বল বাচ্চা ছিল, উন্ডুই তাকে এত পাওয়ার দিয়েছে, তাই সে উন্ডুর কাছে কৃতজ্ঞ। পালহো উনজিয়ংকে তাদের গ্রুপে ফিরে আসতে বলে, তবে উনজিয়ং জানায় তার এসবে ইন্টারেস্ট নেই, তাই সতর্ক করে দেয় ওরা যেন উনজিয়ংকে আর বিরক্ত না করে। উনজিয়ং নিজের কাজ করছিল, তখন চেনি তার কাছে ছুটে এসে বলে তারা পুলিশ অফিসারদের যে হাসপাতালে পাঠিয়েছিল ওদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়নি, আবার থানাতে ফোন করেও ওদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। তাই চেনির সন্দেহ ওদেরকে কেউ গুম করে দিয়েছে। চেনির টেনশন হচ্ছিল তাদের কেউ না কেউ ওভাবে গুম করে দেয়, যেহেতু তাদের কাছেও স্পেশাল পাওয়ার আছে। উনজিয়ং বলে ওরা যদি পাবলিকের সামনে নিজেদের পাওয়ার না দেখায় তাহলে কেউ ওদের ব্যাপারে জানতে পারবে না, এতে ওরা রিস্ক ফ্রি থাকবে। তো এবার চেনি জিজ্ঞেস করে সে মরে গিয়েছিল, পাওয়ারের কারণে আবার বেঁচে গেছে, তাহলে কখনো যদি তার পাওয়ার চলে যায় তবে কি সে মরে যাবে? উনজিয়ং উত্তরটা দেবার আগেই সেখানে তার এক কলিগ চলে আসে, তাই চেনি টেলিপোর্ট হয়ে ভ্যানিশ হয়ে যায়। কলিগ যাবার আগেই আবার চেনি ফিরে আসে, তবে কলিগ দেখার আগেই উনজিয়ং পাওয়ার দিয়ে চেনিকে সিলিংয়ের মাঝে লেপটে দেয়। কলিগ চলে যাওয়ার পরে উনজিয়ং তাকে নামিয়ে আনে। উনজিয়ংয়ের পাওয়ার দেখে চেনি মুগ্ধ হয়ে যায়, কারণ উনজিয়ংয়ের পাওয়ারটা আসলেই ইন্টারেস্টিং। তো উনজিয়ং চেনিকে ভরসা দিয়ে বলে সে মরবে না, কারণ উনজিয়ং নিজেও একবার প্রায় মরতে বসেছিল, তবে তার পাওয়ার একই রকম আছে। এটা শুনে চেনি নাচতে নাচতে বেরিয়ে যায় এবং রাস্তাতেও সে তিরিং বিরিং করে নাচতে নাচতে যাচ্ছিল। তার কাণ্ড দেখে উনজিয়ংয়ের বেশ মজা লাগছিল, কিন্তু তার মজা আতঙ্কে পরিণত হয় যখন দেখে পালহো চেনিকে ফলো করছে। পালহোরও উনজিয়ংয়ের মতোই টেলিকাইনেসিস পাওয়ার ছিল। কিছু দূর গিয়ে পালহো চেনিকে মেরে ফেলার চেষ্টা করলে উনজিয়ং এসে পাওয়ার দিয়ে তাকে আছাড় মারে। এরপরে চেনিকে ফোন করে বলে আগামী শুক্রবার ক্লিনিং ক্যাম্পেইন আছে, চেনি সেখানে জয়েন করবে কিনা। চেনি তো আনন্দের সাথেই রাজি হয়ে যায়। পালহো উনজিয়ংকে জিজ্ঞেস করে সে কোনো ডিফেক্টিভ ভ্যারিয়েন্টকে বাঁচলো কিনা। উনজিয়ং হ্যাঁ বলে চলে যায়। চেনি চাকরি পাওয়ার আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। সে দাদিকেও ফোন করে খবরটা দিলে প্রথমে জিয়নবক বিশ্বাসই করতে পারছিল না। চেনি উনজিয়ংয়ের সাথে জিয়ংবককে কথা বলিয়ে দিলে জিয়নবক এবার আনন্দে আত্মহারা হয়ে যায়। জিয়নবক আনন্দ নিয়ে হোটেলে ফিরে দেখে তার সাথে দেখা করার জন্য অন্ডু তার 3 সহযোগী হোরান, জুরান এবং পালহোকে নিয়ে অপেক্ষা করছে। অন্ডুর এই 3 জন খুবই বিশ্বস্ত,
কারণ এরা উন্ডুকে নিজের বাবার মতোই মানে। অবশ্য উন্ডু তাদের সেভাবেই ব্রেন ওয়াশ করেছে। সে এমন বাচ্চাদের বেছে নিত যাদের কোনো ত্রুটি আছে, যার কারণে কেউ তাদেরকে মূল্যায়ন করে না। যেমন জুরান কানে শুনতে পেত না, উন্ডু জুরানকে হেয়ারিং এইড দিয়ে হেল্প করে, এরপরে তার ভেতরে সুপার পাওয়ারও দেয়। বাকিদের ক্ষেত্রেও উন্ডু একই কাজ করেছিল। এই জন্যই ল্যাবের দুর্ঘটনার সময়ে উন্ডু ভারী কংক্রিটে চাপা পড়লে ওরা 3 জন পালানোর বদলে উন্ডুকে বাঁচায়। উন্ডু জানতো পুলিশ তাকে ধরে নিয়ে যাবে, তাই সে ওদের 3 জনকে আপাতত পালিয়ে যেতে বলে। এরপরে জেল থেকে ছাড়া পেয়ে উন্ডু ওদেরকে খুঁজে বের করে নিজের কাছে নিয়ে আসে। উন্ডু ওয়ান্ডার কিন্ডারের সিরাম লুকিয়ে রেখেছিল, সেই সিরামগুলো বের করে এবং নতুন করে রিসার্চ শুরু করে। তার লাইফের একমাত্র লক্ষ্যই হলো ইমমর্টাল মানুষ তৈরি করা। যাই হোক, জিয়নবক একটু না ঘাবড়ে ওদের সাথে আলোচনায় বসে। উন্ডু জিয়ংবককে বলে সে 20 বছর জেল খেটেছে। জিয়নবক বলে ওইসব বাচ্চাদের মৃত্যুর প্রায়শ্চিত্ত করার জন্য 20 বছর যথেষ্ট সময়। উন্ডু বলে ইমমর্টাল মানুষ বানানোর আইডিয়াটা জিয়নবকেরই ছিল, উন্ডু শুধু তাকে হেল্প করেছে। তো দুজনের মধ্যে মোরাল ব্যাপার স্যাপার নিয়ে কিছুক্ষণ তর্ক চলার পরে উন্ডু জিজ্ঞেস করে ইমমর্টাল বাচ্চাটা কোথায়। তাকে মিস্টার চই বলেছিল এই ব্যাপারে শুধুমাত্র জিয়নবকই জানে। জিয়নবক বলতে না চাইলে জুরান তার পাওয়ার ইউজ করে জিয়নবককে পজেস্ট করে রাখে। তখন জিয়নবক জানায় ইমমর্টাল বাচ্চাটা মারা গেছে। উন্ডু অবাক হয়, কারণ যে অমর সে মরবে কিভাবে। আসলে ঘটনাটা ঘটেছিল ল্যাবে এক্সপেরিমেন্টের সময়ে। অনেক এক্সপেরিমেন্টের পরে তারা অবশেষে একটা ইমমর্টাল বাচ্চা বানাতে পেরেছিল। বাচ্চাটাকে টেস্ট করার জন্য তাকে বারবার মেরে ফেলেছিল এবং প্রতিবারই বেঁচে উঠছিল। বাচ্চাটা যতই ইমমর্টাল হোক না কেন, মৃত্যুর যন্ত্রণা তো সে ঠিকই ফিল করতে পারছিল। তার এই কষ্ট উনজিয়ং সহ্য করতে পারছিল না, তাই সে প্রচণ্ড ক্ষেপে যায়। ফলে তার পাওয়ার ও নিয়ন্ত্রণ হারালে ল্যাবের ভেতরে তাণ্ডব শুরু হয়ে যায়। এতে গ্যাস লিক করে, কেমিক্যাল রিয়াকশনে এবং সিলিন্ডার ব্লাস্ট করে ল্যাবটা ধ্বংস হয়ে যায়। এই দুর্ঘটনার পরে অনেক বাচ্চাই পালিয়ে গিয়েছিল। উন্ডুর এতদিনে আশা ছিল হয়তো সেই বাচ্চাটাও পালিয়ে গেছে। এই জন্যই ওর 3 সহকারী এতদিন সেই সব বাচ্চাদের খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু জিয়নবকের কথাটা শুনে সে আশাহত হয়। এরপরে তারা চলে যায়। এদিকে চেনি গিয়ংহুন এবং রবিনকে নিয়ে ক্লিনিং ক্যাম্পেইনে চলে আসে। অফিসারদের সামনে ওদের লাফানো ঝাঁপানো দেখে উনজিয়ং বেশ অস্বস্তিতে পড়ে যায়। সে কোনো রকমে ব্যাকআপ দিয়ে ওদেরকে সাইডে নিয়ে যায়। ওরা নিজেদের পাওয়ার নিয়ে খুব বেশি উৎসুক হয়েছিল। এটাই উনজিয়ংয়ের সবচেয়ে চিন্তার কারণ। সে ওদেরকে বোঝায় যতটা সম্ভব ওদের পাওয়ারকে সিক্রেট রাখতে হবে, না হলে একবার জানাজানি হয়ে গেলে ওদেরকে তুলে নিয়ে যাওয়া হবে এবং ওদের ওপরেও এক্সপেরিমেন্ট করা হবে। উনজিয়ং ওদের একটা কন্টেইনারের কাছে নিয়ে গিয়ে বলে যতক্ষণ না ওরা নিজেদের পাওয়ার সম্পর্কে বুঝতে পারছে এবং পাওয়ার কন্ট্রোল করা শিখছে, ততক্ষণ তারা এই কন্টেইনারের ভেতরেই থাকবে। অন্যদিকে উন্ডুর ল্যাবে একটা এক্সপেরিমেন্ট ফেল হয়ে যায়। একটা সাবজেক্ট নিজেকে আর মিউট্যান্ট করতে পারছিল না, তাই উন্ডু তাকে মেরে ফেলে। তার নির্দেশে লোকটাকে অ্যাসিড বা এই জাতীয় লিকুইডে ফেলে একদম গলিয়ে ফেলা হয়। এটা দেখে ওপরতলায় দাঁড়িয়ে হোরান আর জুরান আলোচনা করছিল যেদিন তাদের প্রয়োজন ফুরিয়ে যাবে সেদিন হয়তো উন্ডু তাদেরকেও এভাবে মেরে ফেলবে। জোরান উন্ডুকে একটু বেশি বিশ্বাস করত, তাই সে হোরানকে এসব উল্টাপাল্টা ভাবতে বারণ করে। সে হোরানকে ইমমর্টালকে খুঁজতে বলে। ওকে খুঁজে পাওয়া না গেলে উন্ডু হয়তো সত্যিই তাদের মেরে ফেলবে। যাই হোক, এদিকে জুনমো জিয়নবককে রেস্টুরেন্টের বাইরের একটা সিসিটিভি ফুটেজ দেখায়। এটা গত দিনের, যখন উন্ডু তার সহকারীদের নিয়ে চলে যাচ্ছিল। ওই সময় চেনি বাইরে দাঁড়িয়ে আকাশের তারা দেখছিল। চেনি ভাবছিল সে যেহেতু টেলিপোর্ট করে যে কোনো জায়গায় যেতে পারে, তাই সে হয়তো নক্ষত্রেও চলে যেতে পারবে অথবা আকাশ থেকে অরোরা দেখতে পারবে। তো এই সময় উন্ডুরা তাকে ক্রস করে যাবার সময়ে পালহো তাকে দেখিয়ে বলে উনজিয়ং এই মেয়েটির সাথে মেলামেশা করে। তখন উন্ডু চেনিকে মেরে ফেলার নির্দেশ দিলে পালহো গাড়ি থেকে নেমে আসে। এরপর সে টেলিকাইনেসিস বা গ্র্যাভিটির পাওয়ার ইউজ করে যেই না চেনিকে মারতে যাবে, তখনই চেনি টেলিপোর্ট হয়ে অন্য কোথাও চলে যায়। সিসিটিভি ফুটেজে এই দৃশ্য দেখে জিয়নবক একেবারেই হতবাক হয়ে যায়। জুনমো জিজ্ঞেস করে, ম্যাডাম, আপনি কি আগে থেকে আপনার নাতনির পাওয়ার সম্পর্কে জানতেন? এই প্রশ্নটাতে জিয়নবকের খটকা লেগে যায়, কারণ জুনমো তাকে কখনো ম্যাডাম বলে সম্বোধন করে না। তাই সে জুনমোকে ফোন করলে দেখা যায় আসল জুনমো ফোন রিসিভ করেছে। এতে জিয়নবক শিওর হয়ে যায় তার সামনের মানুষটা ছদ্মবেশী কেউ। আসলে হোরান তার ইলিউশন পাওয়ার ইউজ করে জুনমোর রূপ ধারণ করেছিল। সে এবার নিজের রূপে ফিরে আসে। হোরান আবারও ইমমর্টালের খোঁজে এসেছিল। তাছাড়া তার জিয়নবকের ওপরে খুব রাগও ছিল, কারণ ল্যাবের দুর্ঘটনার পরে জিয়নবক তাদের ফেলে রেখে চলে এসেছিল। হোরান ইলিউশন ক্রিয়েট করে
জিওনবককে নরকে ফেলে দিতে চাইছিল, তবে তার ইলুশনের প্রভাব জিওনবকের ওপরে একটুও পড়ে না। জিওনবক বলে সে গত 20 বছর ধরে মৃত বাচ্চাদের অভিশাপ বয়ে বেড়াচ্ছে, তার কাছে এই জীবন এমনিও নরকের চেয়ে কম না। তো হোরান আপাতত জিওনবককে থ্রেট দিয়ে বেরিয়ে যায়। এদিকে উনজিয়ংয়ের ক্লিনিং ফিল্ডে পালহো এসে তার ওপরে অ্যাটাক করে। আশেপাশে অনেক পরিত্যক্ত গাড়ি ছিল, পালহো সেগুলো তুলে ইয়নজুংয়ের ওপরে ছুঁড়ে মারছিল। যদিও ইয়নজুংও সেগুলো ভালোভাবে প্রতিহত করছিল, কিন্তু পালহোর পাওয়ার খুবই স্ট্রং ছিল, তার মুভমেন্টও অনেক ফাস্ট। এরই মধ্যে আবার টেলিপোর্ট হয়ে চেনি সেখানে চলে আসে। চেনি সেখানে আসতেই পালহো একটা গাড়ি তাদের ওপরে ছুঁড়ে মারে, তাই চেনি আবারও টেলিপোর্ট হয়ে কন্টেনারে ফিরে যায় এবং বলে উনজিয়ং বিপদে আছে, তাই ওকে সাহায্য করতে হবে। এই বলে সে উনজিয়ংকে হেল্প করতে রবিনকেও টেলিপোর্ট করে সাথে নিয়ে যায়। ততক্ষণে ব্যাটেলফিল্ডের অবস্থা খুবই খারাপ, চারিদিকে শুধু গাড়ি ওড়াউড়ি করছে। লড়াই করতে করতে উনজিয়ং বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল। চেনি, উনজিয়ং এবং রবিন দুজনকে নিয়ে টেলিপোর্টের চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। এরই মধ্যে আবার পালহো আশেপাশের সমস্ত গাড়ি একসাথে শূন্যে ভাসিয়ে 3 জনের ওপরে ছুঁড়ে মারতে থাকে। এতে একটা ভারী ধারালো জিনিসে চেনির ঘাড়ের কাছে মারাত্মক জখম হয়ে যায়। একটা গাড়িও তাদের ওপরে পড়ে। পালহো ভেবেছিল ওরা 3 জনেই একসাথে শেষ, তবে কয়েক মুহূর্ত পরেই রবিন গাড়িটা দুহাত দিয়ে তুলে ছুঁড়ে মারে। এরপরে তাকিয়ে দেখে চেনি এবং উনজিয়ং দুজনে কেউই নেই, অর্থাৎ চেনি উনজিয়ংকে টেলিপোর্ট করে অন্য কোথাও নিয়ে গেছে। রবিনকে আস্ত গাড়ি তুলতে দেখে পালহো বুঝে যায় ওর ভেতরেও সুপার পাওয়ার আছে, তাই সে গ্র্যাভিটি ফোর্স ইউজ করে একটা গাড়ি রবিনের দিকে ছুঁড়ে মারে, কিন্তু সেটা ধুলোর মতো মিলিয়ে যায়। এটা দেখে পালহো খুবই অবাক হয়ে যায়, এরকম কিছু সে আগে কখনো দেখেনি। সে ক্রমাগত রবিনকে অ্যাটাক করে, কিন্তু রবিনের সামান্যতম আচরও লাগে না। রবিনের মাঝে এক আশ্চর্যজনক পাওয়ার চলে এসেছে, সে যে কোনো খারাপ এনার্জিকে অ্যাবজর্ব করে নিতে পারে। অন্যদিকে চেনি উনজিয়ংকে নিয়ে টেলিপোর্ট হয়ে বরফে ঢাকা সুন্দর জায়গায় পৌঁছে যায়, যেখান থেকে অপার সুন্দর অরোরা দেখা যাচ্ছিল। চেনি এর আগেও কয়েকবার অরোরার দেশে আসার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। চেনি বলে অন্তত সে মৃত্যুর আগে অরোরা দেখতে পাচ্ছে, তাই তার আর কোনো আফসোস নেই। উনজিয়ং খেয়াল করে চেনির ঘাড়ে বাজেভাবে ক্ষত হয়েছে, রক্তের স্রোতে সাদা বরফ লাল হয়ে যাচ্ছিল। চেনি অরোরার সৌন্দর্য উপভোগ করতে করতে নিথর হয়ে যায়। উনজিয়ং চেক করে দেখে চেনির হার্টবিট চলছে না। তবে কি চেনি সত্যি মারা গেল, নাকি সে আবারও মৃত্যুকে হার মানিয়ে বেঁচে উঠবে? ওন্ডুর এই অমানসিক এক্সপেরিমেন্টের শেষ কোথায়? উনজিয়ং কি পারবে ওন্ডুর বাহিনীর কাছ থেকে সাধারণ মানুষদের রক্ষা করতে? এইসব প্রশ্নের উত্তর আমরা দ্বিতীয় পর্বে পাব। ততক্ষণ আপনাদের কাছে প্রশ্ন, চেনি কি সত্যি মারা গেছে? কি মনে হয় আপনাদের?